দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, প্রতিদিনের মতোই আজকে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে, আর সেটি হলো বয়সভেদে পায়ুপথে রক্তপাতের সমস্যা। আর এই সমস্যা নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন স্বনামধন্য সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার নাদিম আহমদ, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন, অধ্যাপক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা, ডিন মেডিসিন ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটি, জয়েন্ট কনভেনর ল্যাপারোস্কোপিক সোসাইটি। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি। স্বাগত আমাদের আজকে। স্বাগতম এবং দর্শকদেরকেও স্বাগতম। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় বয়সভেদে পায়ুপথে রক্তপাতের সমস্যা। স্যার, প্রথমেই জানতে চাইব বয়সভেদে কি রক্তপাত কেন হয়ে থাকছে পায়ুপথ দিয়ে? আসলে আমাদের মধ্যে একটু সবার ধারণা আছে যে পায়ুপথে রক্ত গেলে সেটা পাইলস বা হেমোরয়েড। রোগী যে কারণেই পায়ুপথে রক্ত যায়, রোগী এসে বলে স্যার আমার পাইলস হয়েছে। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে বয়সভেদে রক্তপাত, যেমন ছোটো বাচ্চাদের যদি আমরা পায়ের পথে তাজা রক্ত পাই, তাহলে আমাদের একটু অন্যতম ডায়াগনোসিস থাকে যে ইট মে বি রেকটাল পলিপ। এটা রেকটাল পলিপের কারণ হতে পারে। এবং মাঝ বয়স, তরুণ বয়স থেকে মাঝ বয়সী এবং অনেক সময় আরেকটু বয়স বেশি পর্যন্ত পায়ুপথে অন্যতম রক্তপাতের কারণ হচ্ছে পাইলস বা হেমোরয়েড। এছাড়া অ্যানাল ফিশার একটা বেশ গুরুত্বপূর্ণ কারণ। এবং বয়স্ক রোগীর, মাঝ বয়স থেকে বয়স্ক রোগীর একটা পায়ুপথের অন্যতম কারণ হচ্ছে মলাশয় বা মলদ্বারে ক্যান্সারের কারণ হতে পারে। ফলে মলদ্বারে রক্ত যাওয়া মানেই হেমোরয়েড বা পাইলস নয়। জি স্যার। স্যার, রক্তপাতের সাথে কি ব্যথা হয় কি না, এর ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা স্যার? ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে মলদ্বারের সাথে ব্যথার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। কারণ আমাদের যখন মলদ্বারের সাথে যখন ব্যথা হয়, তখন আমাদের যদি মাঝ বয়স ইয়াং টু মিডল এজ যদি হয়, তাহলে আমাদের প্রথমে ডায়াগনোস আছে যে অ্যানাল ফিশার। এটা খুবই আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফস্টাইলের কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ এই অসুখটা হয়ে থাকে। সেটা হচ্ছে অ্যানাল ফিশার, অর্থাৎ মলদ্বার ফেটে যায়। এই মলদ্বারে ফেটে যাওয়াটাই রক্তপাত খুব সামান্য হয়। রোগী অনেক সময় বলে যে তার টিস্যু পেপারে অথবা মলের গায়ে রক্ত দেখতে পায়, কিন্তু চূড়ান্ত মাত্রায় বা চরম মাত্রায় ব্যথা অনুভব করে। এটা সাধারণত অ্যানাল ফিশার হয়ে থাকে। এটি তো সাধারণত কোষ্ঠকাঠিন্য থেকে হচ্ছে। কোষ্ঠকাঠিন্যটা ওয়ান অফ দ্য মেজর কজ। এছাড়া অন্য কারণ হতে পারে, কোষ্ঠকাঠিন্যই মূল কারণ। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও হচ্ছে আমরা 4 ডিগ্রি হেমোরয়েড বা পাইলস বলি, সেক্ষেত্রেও ব্যথা বেদনা হয়। আচ্ছা আচ্ছা। স্যার, রক্তপাতের বিভিন্ন ধরন থেকে থাকে, যেমনটা আমরা জানি যে কারো তাজা রক্ত যায়, কারো কালচে রক্ত যায়। স্যার, রক্তপাতের ভেতর এই বিভিন্ন ধরনের ডিফারেন্স থেকে আমাদের পেশেন্টরা কি বুঝবেন? আসলে রক্তপাতের এই যে কালার দিয়ে আমরা একটা ডায়াগনস্টিক টুল হিসেবে ব্যবহার করি। যেমন যদি রক্তপাত যদি আমাদের পাকস্থলী অথবা যদি আমাদের ক্ষুদ্রান্তের প্রথম দিক থেকে রক্তপাত হয়, সেক্ষেত্রে রক্ত পড়ার পরে এই রক্তটা অনেকটা আমাদের এনজাইম দিয়ে এটা বিক্রিয়া করার পরে রোগীর একদম কালচে পায়খানার মতো রক্ত, আলকাতরার মতো রোগীর পায়খানা হয়। এটাকে আমাদের ভাষায় আমরা মেলেনা বলি। এটা সাধারণত পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের ওপর ভাগে রক্ত দিয়ে হতে পারে। যদি রোগীর রক্তটা মেরুন কালার, যেটা আমরা বলি মেরুন কালার যে রক্ত, তাহলে আমরা মেরুন কালার যদি রক্ত, তাহলে আমরা সেটা সাধারণত ভাবি যে আমাদের মলদ্বার বা তার উপর অংশকে আমরা সিগময়েড কোলন বলি বা ডিসেন্ডিং কোলন বলি। এরকম জায়গায় যদি রক্তপাত হয়, সেক্ষেত্রে রক্তের কালারটা সাধারণত মেরুন কালার। আর আমাদের যেটা অন্যতম রক্তপাতের মেইন কারণ সেটা হচ্ছে যে মলদ্বার এবং মলাশয় থেকে আমাদের রক্তপাত হয়ে থাকে। এটার অন্যতম কারণ হচ্ছে এটা একদম ফ্রেশ ব্লিডিং হয়, যেটা আপনি আগেই বলছেন পাইলস বা আমাদের অ্যানাল ফিশার দিয়ে হতে পারে। ফলে রক্তের কালার ভেদে আমাদের ডায়াগনোসিসটা ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা স্যার, আপনি বাচ্চাদের ক্ষেত্রে রক্তপাতের একটি কারণে বলছিলেন রেকটাল পলিপ। স্যার, আমাদের বাবা মাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে এটি কেন হচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে রেকটাল পলিপ কোনো এক্স্যাক্ট একটা কজে হয় না। আচ্ছা, কাজে এটা যে কোনো সময় বাচ্চাদেরকে হতে পারে। তবে এটা সুন্দর একটা মামা বৃষ্টি দেয় যে তার মলদ্বার দিয়ে একটা গোটা মতো বের হচ্ছে, সেটা আবার আপনি ভিতরে ঢুকে যায়। এবং এই রেকটাল পলিপটি এটা সাধারণত অন্যতম বাচ্চাদের হয়ে থাকে, অন্য সময় হতে পারে। তবে বাচ্চাদের রক্তপাতের অন্যতম কারণ হচ্ছে এই রেকটাল পলিপ। আচ্ছা স্যার,
আপনি বাচ্চাদের রেকটাল পলিপের ব্যাপারে বললেন, আপনি মাঝ বয়সের ওদের ফিশার নিয়ে বললেন, এবার একটু বয়স্কদের ব্যাপারে জানতে চাচ্ছি। বয়স্কদের আমরা যেটা আমাদের দেশে দেখা গেছে পরিসংখ্যান অনুযায়ী অন্য দেশের তুলনায় আমাদের দেশে মলদ্বারের ক্যান্সারটা, মলাশয়ের ক্যান্সারটা একটু আর্লি হয়। অন্য দেশে আমি যদি 45 অ্যান্ড অ্যাবভ বলি, আমাদের দেশে এরকম একদম সঠিক কোনো ডাটা নাই, কিন্তু যতটুকু মতো ডাটা আছে সেটা দেখা যাচ্ছে 40-এর উপরে একটা মলদ্বারের রক্তপাতের অন্য একটা কারণ হচ্ছে ক্যান্সার। আচ্ছা। কাজেই আমরা 40 বা 45-এর উপরে, 40-এর উপরে যখন রোগী আসে তখন আমরা মলদ্বারের কারণ শুধু হেমোরয়েড না, আমাদের মাথায় একটি চিন্তা থাকে এই রোগীটার ক্যান্সার হতে পারে, যদি এর শতকরা হওয়ার বিলো 5%। তারপর আমাদেরকে এটা মাথায় রেখে আমাদেরকে চিকিৎসা পদ্ধতি শুরু করতে হয়। আচ্ছা স্যার, অ্যাজ আ সার্জন আপনি যখন হসপিটালে রোগী দেখছেন, তখন রোগীরা যখন আপনার কাছে মলদ্বারের রক্তপাতের সমস্যা নিয়ে আসে, তখন সাধারণত আপনি প্রাথমিক পর্যায়ে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকছেন রোগ ডায়াগনোসিস করার জন্য? মলদ্বারের রক্তপাত হলে আমরা মলদ্বারের রক্তপাতের ধরনটা প্রথমে জিজ্ঞেস করি। আচ্ছা। যদি এটা তাজা রক্ত বা মেডিকেলের তাজা রক্ত হয় তখন আমরা রোগীকে, এবং যদি এটা ব্যথা না থাকে তাহলে রোগীকে আমরা প্রথমে মলদ্বারটা পর্যবেক্ষণ করি, এটাকে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলি। মলদ্বারটা দেখি, এরপর যদি ফিশার বা মলদ্বার কোনো ফাটা না থাকে তাহলে আমরা আমাদের চেম্বারে বা আমাদের হসপিটালে বসে আমরা তখন এই রোগীকে প্রোক্টোস্কোপির মাধ্যমে মলদ্বারের নিচের 2/3 মলাশয়ের নিচের 2/3 আমরা দেখতে পারি প্রোক্টোস্কোপির মাধ্যমে। আচ্ছা স্যার, একজন রোগী মলদ্বারের রক্তপাত হলেই তো ডাক্তারের কাছে চলে যাচ্ছেন না, তাহলে তিনি ঠিক কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিলে বুঝবেন যে তার এখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? আসলে প্রথমত হচ্ছে যে মলদ্বারে রক্ত যাওয়ার কথা না। আচ্ছা। মলদ্বারে যদি রক্ত যায় তাহলে দিস ইজ অ্যাবনর্মাল। জি। তাহলে মলদ্বারের রক্ত গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে, মলদ্বারেতে রক্ত গেলে তারা তথাকথিত কবিরাজ বা আয়ুর্বেদিক কবিরাজের চিকিৎসায় যায় এবং মলদ্বার ক্ষতিগ্রস্ত করে আমাদের কাছে তারপরে আসে সব শেষ করে। মলদ্বারে তখন যে কন্ট্রোলিং মেকানিজম বা মলদ্বার এমনও হয়ে যায় যে তারা শান্ত কবিরাজরা এই ক্ষেত্রে কার্বলিক অ্যাসিড ব্যবহার করে, ফলে পায়েস দূরের কথা পুরো মলদ্বারটাকে পুড়িয়ে চলে আসে। আচ্ছা। ফলে তার পরবর্তীতে অনেক রকম জটিলতা শুরু হয়ে যায়। আচ্ছা স্যার, এই পর্যায়ে একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইবো। যখন এ ধরনের রোগীরা আপনাদের কাছে আসছেন, তখন অ্যাজ এ সার্জন আপনি কী ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন? মলদ্বারের প্রথম চিকিৎসার মধ্যে আমরা প্রথমেই শুরু করি যদি এটা ক্যান্সার এক্সক্লুড করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা রেকটাল পলিপকে এক্সক্লুড করতে পারি, তাহলে মলদ্বারের অধিকাংশ চিকিৎসা আমাদের লাইফস্টাইল পরিবর্তন এবং ওষুধের মাধ্যমে হয়ে থাকে। লাইফস্টাইলের পরিবর্তন আমরা বলি যেমন আঁশযুক্ত খাবার খাওয়া, আচ্ছা। শাকসবজি বেশি খাওয়া, রেড মিটটা তুলনামূলক পরিহার করা, কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে থাকার জন্য। কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে থাকে, এক্স্যাক্টলি হচ্ছে এবং আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের একটা টয়লেটের হ্যাবিটটা চেঞ্জ করা। কারণ আমাদের সময় আমাদের দেখা গেছে, তো আমাদের যে সময় ছিলাম অনেকে বই নিয়ে, গল্পের বই নিয়ে বা নভেল নিয়ে আমাদের বাথরুমে যেতাম বা পেপার নিয়ে দীর্ঘ সময় বাথরুমে বসে থাকতাম। এবং এই যুগে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছে বাথরুমে। আমরা বলি টয়লেটে কখনোই 5 মিনিটের বেশি সময় ব্যয় করা উচিত না। আচ্ছা। হ্যাঁ, এবং হাই কমোড লো কমোডটা বেশি আমাদের হচ্ছে উপকারী বেশি। হ্যাঁ, সেটা হাই কমোড হলো, হাই কমোডের আমরা বলি পার নিচে একটা টুল রাখতে, ফলে আমাদের মলাশয়ের যে কার্ভেচারটা সেটা মেনটেন হয়, রোগীর বাথরুম করতে সুবিধা, রেকটাল অ্যাঙ্গেলটা ঠিক মতো থাকে। এবং আমরা বলি যে মল না, মানে আমার যদি আর্জ না ফিল করে তাহলে বাথরুমে না যাওয়া। অনেকে নাগরিক জীবনের জন্য চিন্তা করে যে আমি এখন অফিসে যাব, আমাকে বাথরুম করে যেতেই হবে, এটা থেকে বেরিয়ে আসা। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের দর্শকদের মাঝে অনেক গর্ভবতী মারা আছেন যাদের হয়তো বা গর্ভাবস্থায় মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে, সেক্ষেত্রে করণীয় কি হতে পারে স্যার? এটা আমাদের ডাক্তারদের জন্য একটু চ্যালেঞ্জ, কারণ গর্ভবতী মাদের আমরা প্রথম এবং শেষ ট্রাইমেস্টারে কোনো আমরা যদি গর্ভাবস্থা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি, এই সময় সাধারণত আমরা কোনো সার্জারি অ্যাডভাইস করি না পারতপক্ষে, কারণ এতে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তা ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা হয় সেটা হচ্ছে মাদের খুব বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অ্যানাল ফিশার, যেটা বললাম। এই অ্যানাল ফিশার হওয়ার পরে মাদের কারণে এই সময় শরীরে হরমোনের প্রভাব এর কারণে এবং মাদের অনেক সময় বমি টেন্ডেন্সি থাকে প্রথম দিকে, এটার কারণে কোষ্ঠকাঠিন্য হয় এবং ফলশ্রুতিতে আমাদের রেকটাল ব্লিডিং হচ্ছে, যেটা অ্যানাল ফিশারের কারণে। এটা আমাদের একটু চ্যালেঞ্জের মুখে পড়ি, কারণ আমরা এই সময় বাবু পেটে থাকলে আমরা সহজ কথায় বলি
অধিকাংশ ওষুধই আমরা ব্যবহার করতে পারি না। জি স্যার। ফলে সেক্ষেত্রে মারা বেশ বিপদে যন্ত্রণার পড়ে মধ্যে যান। বিপদে পড়ে যায়। এই জন্য আমরা মাদেরকে বলি, যদি আপনার একটা প্ল্যান্ড গর্ভাবস্থা থাকে, যে আমি এই সময় বাচ্চা নেব, একটা নিজেদের প্ল্যান থাকে, তারা যদি মলাদারে কোনো সমস্যা এরকম থাকে, তাহলে ডাক্তারদের মানে গর্ভাবস্থার আগেই হওয়ার আগেই ডাক্তারদের শরণাপন্ন হয়ে এটার সুচিকিৎসা নেওয়া। ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, এবং ধন্যবাদ আমার দর্শকদেরকে এতক্ষণ আমাদের আলোচনা শোনার জন্য। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম পায়ুপথে রক্তপাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।